ফর্ম 6 নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, কার্যত হুলস্থুল পরিস্থিতি চলছে। আর এরই মধ্যে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিও দফতরের সামনে গিয়ে এই বিষয় নিয়ে সরব হন এবং সাংবাদিক বৈঠক করেন, এবং তারপর গতকাল তো আমরা দেখেছি একেবারে মাঝরাত পর্যন্ত কার্যত এই সিও দফতরের বাইরে উত্তপ্ত একটা ছবি। তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে এই নির্বাচনে ফর্ম 6 এর ইস্যুকে জিয়ে রাখতে চাইছে, কিন্তু খুব সিগনিফিকেন্টলি আজ একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের তরফে যে প্রথম দফার নির্বাচনের জন্য 27 তারিখ পর্যন্ত যে আবেদন ফর্ম 6 যে জমা পড়েছে সেগুলোই বিবেচনার আওতায় আসবে, এবং দ্বিতীয় দফার নির্বাচনের জন্য 30 তারিখ পর্যন্ত যে ফর্ম 6 জমা পড়েছে সেগুলো বিবেচনার আওতাতে আসবে। তাহলে সেক্ষেত্রে কোথায় তৃণমূল কংগ্রেসের এই আশঙ্কা বা তারা যে অভিযোগ করছেন তার যৌক্তিকতা থাকছে? একদিকে যেমন এই প্রশ্ন উঠছে, অন্যদিকে আমরা দেখলাম দেশের শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ সেখানেও বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে ফর্ম 6 জমা পড়বে সেগুলোই বিবেচনার আওতাতে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে। তাহলে এবার কি তৃণমূল কংগ্রেসের ঘাট থেকে এই ফর্ম 6 এর ভূত নামতে চলেছে, নাকি এই নির্বাচনে আগামী দিনেও তারা এটাকে ইস্যু করে রাখবে? কারণ যেখানে আবারও বলছে যে ব্যাকডেট দিয়ে তালিকায় নাম ঢোকানো হবে না, তার কি প্রমাণ থাকছে? এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমার সঙ্গে দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দা, আমরা দেখলাম এই বিষয়গুলো সামনে এসছে। প্রথমে যেটা একেবারে জানতে চাইবো যে তাহলে কি এবার তৃণমূল কংগ্রেসের ঘাট থেকে এই ফর্ম 6 এর ভূত নামতে চলেছে? তার কারণ আজও দেখেছি যখন সাংবাদিক বৈঠক হয়েছে তখনও কিন্তু এই বিষয়টাকে তারা তুলে ধরেছে। দেখো, প্রথমে তো বুঝতে হবে যে ফর্ম 6টা কি। আমরা ফর্ম 6, ফর্ম 7 এরকম আলোচনা করি, হয়তো বহু মানুষ জানেন, আবার হয়তো সাধারণ মানুষরা অনেকেই জানেন না যে ফর্ম 6 ব্যাপারটা কি, বস্তুটা কি খায় না মাথায় আমার। ফর্ম 6 হচ্ছে সেই ফর্ম যে ফর্মে আবেদন করে ইলেকশন কমিশনের কাছে আবেদন করে ভোটার তালিকায় নাম তোলা যায়। বিতর্কটা কোথায়? বিতর্কটা হচ্ছে যে ভোটার তালিকায় নাম তোলার জন্য যে এসআইআর প্রসেস চলেছে সেখানে অ্যাপ্লিকেশনের ডেট ওভার হয়ে গেছে। ফাইনাল একটি লিস্ট বেরোয় 28 ফেব্রুয়ারি, তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি 60 লক্ষ আবেদন তার বিবেচনা করে। এরপরেও ফর্ম 6 কিন্তু জমা দেওয়ার সুযোগ ছিল, অর্থাৎ গোটা এসআইআর প্রসেসের মধ্যে কেউ যদি ফর্ম না জমা দিয়ে থাকেন, কারো যদি ভোটার তালিকার নাম না থাকে এরকম কেউ, তিনি ভোটার তালিকার নাম তোলার জন্য আবেদন করতে পারতেন। কিন্তু সেই ডেটটাও 30শে মার্চ শেষ হয়ে গেছে। 30শে মার্চের পরেও কিন্তু ভোটার তালিকায় আবেদনের জন্য ফর্ম 6 ভরা যাবে, কিন্তু তারা এই ভোটে আর ভোট দিতে পারবেন না। যেটা আজকে সুপ্রিম কোর্টে বলেছে, আজকে তৃণমূলের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী, কপিল সিবাল, এরা সবাই মিলে আজকে এই বিষয়টি তুলেছিলেন, এবং সেখানে সুপ্রিম কোর্টও পরিষ্কার বলেছে দেয়ার শুড বি আ কাট অফ ডেট। যেই কাট অফ ডেটের পরে আর ফর্ম 6 জমা করলেও তার ভোটাধিকার হয়তো থাকবে, কিন্তু এই ভোটে আর ভোট দিতে পারবেন না। তো সেইটা কমিশন আজকে ব্যাখ্যা করেছে যে সেই ডেটটা অলরেডি ওভার। 30 মার্চ পর্যন্ত যে আবেদন জমা পড়েছে ফর্ম 6 নিয়ে, তাদের যদি মানে ঠিকঠাক ফর্ম জমা দিয়ে থাকে তাহলে তারা ভোটাধিকার পাবেন, তাদের ভোটার তালিকার নাম উঠবে, তারপরে আর নয়। এখন তৃণমূল, যেটা তুমি বললে যে তৃণমূলের ঘাট থেকে কি আর ফর্ম 6 এর ভূত নামবে? ফর্ম 6টা একটা ভূতের মতো ফিরে এসছে এই ভোটে। তো ঘটনা হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে, এই রায়কে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে দেয়ার শুড বি আ কাট অফ ডেট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওয়েলকাম করেছেন। কিন্তু তৃণমূলের এরপরেও একটা অ্যাপ্রিহেনশন আছে, যেটা আজকে ডেরেক ওব্রায়েন প্রেস কনফারেন্স করে বলেছেন। সেটা হচ্ছে যে যদি আজকে কেউ ফর্ম 6 জমা হয়ে যাচ্ছে কিন্তু ব্যাক ডেটে 29শে মার্চ, 27শে মার্চ, 26শে মার্চ দিয়ে ফর্ম 6 জমা করা হচ্ছে এবং সেগুলো ব্যাক ডেটে এন্ট্রি হচ্ছে, তো তৃণমূলের মধ্যে এখনো কিন্তু অ্যাপ্রিহেনশনটা রয়ে গেছে। অন্তত সেই অ্যাপ্রিহেনশনটা রিয়েল না আনরিয়েল সেটা পরের কথা, মানুষের মধ্যে তৃণমূল কিন্তু একটা মেসেজ চালিয়ে দিতে চাইছে যে ইলেকশন কমিশনে কিন্তু, এই যে ইলেকশন কমিশনের দপ্তর পশ্চিমবঙ্গে কলকাতায় সিইওর যে দপ্তর, সেখানে একটা ষড়যন্ত্র চলছে, সারাক্ষণই একটা রান্না বান্না হচ্ছে, ষড়যন্ত্রের রান্না চলছে। সেটা কখনো ফর্ম 6, কখনো ফর্ম 7, কখনো এসআইআর লিস্ট, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো তৃণমূল এইটাই বোঝাতে চাইছে যে যেটা তৃণমূলের গোড়া থেকে মোটো ছিল,
যে এসআইআর করাটাই পশ্চিমবঙ্গে বিজেপির মস্তিষ্ক প্রসূত, সো দ্যাট কিছু ভোটকে এখান থেকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়। তো সেই রান্নাবান্না কিন্তু থামেনি, রান্নাবান্না যে এখনো চলছে, এই মেসেজটা তৃণমূল এখনো দিয়ে দিতে চাইছে ডেসপাইট সুপ্রিম কোর্টের রায় বা নির্দেশ। একদমই। এবং এই যে এই বিষয়টা যে কোথাও গিয়ে বাংলার মানুষের মানে গত কয়েকদিনে অন্তত এই ফর্ম 6 নিয়ে যত আলোচনা হয়েছে, বাংলার মানুষের মধ্যে কোথাও একটা এই বার্তা কিন্তু পৌঁছানোর চেষ্টা করা হয়েছে যে ফর্ম 6 এর মাধ্যমে একেবারে যারা বহিরাগত সেই নামকে পশ্চিমবঙ্গের তালিকায় মানে তোলা হচ্ছে, আনা হচ্ছে। এইটা তৃণমূলের বোঝাতে সুবিধা হচ্ছে এই কারণেই, তার কারণ হচ্ছে যে কর্ণাটকে বিধানসভা ভোটের সময় বা পরে লোকসভা ভোটের সময়, মহারাষ্ট্র নির্বাচনে এবং হরিয়ানার ভোটে, এই ভোটে দেখা গেছে যে ভোটার তালিকায় বেশ কিছু বহিরাগতের নাম ছিল। মানে হরিয়ানার ভোটার তালিকায় অন্য একটি বুথে উত্তরপ্রদেশের নেতার নাম, বা মহারাষ্ট্রের ভোটে দেখা গেছে যে মহারাষ্ট্রের ভোটটা কি লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একই বছরে হয়েছে, কিন্তু সিগনিফিকেন্টলি দেখা গেছিল যে বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের মাঝখানে 40 লক্ষ ভোটার বেড়ে গেছে মহারাষ্ট্রে। 40 লক্ষ কিন্তু ভেরি সিগনিফিকেন্ট নাম্বার, অনেকটা নাম্বার। এবং মহারাষ্ট্রের মতো একটা স্টেট, যেটা স্টেট পশ্চিমবঙ্গের থেকে যার বিধানসভা আসন সংখ্যা কম এবং যার লোকসভা আসন বড়ই, তো সেই স্টেটে 40 লাখ ভোটার মানে কিন্তু মানে একটা প্রভাব বিস্তার করার মতো ভোটার। এখন ন্যাচারাল কোর্সে 40 লাখ বাড়তে পারে, কিন্তু হঠাৎ করে 10 মাসের মধ্যে নতুন ভোটার 40 লক্ষ বেড়ে যাওয়া, এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয়। কর্ণাটকেও সিমিলারলি রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে দেখিয়েছিলেন যে প্রচুর বহিরাগত ভোটারের নাম রয়েছে, এবং এমন ভোটার রয়েছে যে যার নাম 4-4টে বুথে রয়েছে। একই ভোটার, তার নাম 4টে বুথে রয়েছে। আবার একই ভোটার, তার নাম কর্ণাটকেও রয়েছে, মহারাষ্ট্রেও রয়েছে, দিল্লিতেও রয়েছে, হরিয়ানাতেও রয়েছে, উত্তরপ্রদেশেও রয়েছে, এরকম। তো এই যে একটা প্রেক্ষাপট রাহুল গান্ধী তৈরি করে দিয়েছিলেন, যদিও সেই সময় রাহুলের পাশে গিয়ে তৃণমূল যে খুব দাঁড়িয়েছিল তা নয়, কিন্তু আজকে এই যখন ফর্ম 6 এর ভূত তৃণমূলকে বোঝাতে হচ্ছে, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই উদাহরণগুলোকেও টেনে নিয়ে আসছে। সেই হরিয়ানার উদাহরণগুলো টেনে নিয়ে আসছে, সেই মহারাষ্ট্রের উদাহরণ টেনে নিয়ে আসছে, এবং সেই কর্ণাটকের উদাহরণ টেনে নিয়ে আসছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে দেখো, মহারাষ্ট্রে অনেকেই ধারণা করেছিলেন যে কংগ্রেস খুব ভালো রেজাল্ট করবে, বা হরিয়ানায় কংগ্রেস মানে সবাই ধরেই নিয়েছিলেন যে কংগ্রেসই ক্ষমতায় আসতে চলেছে। সেই জায়গায় একেবারে উল্টো রেজাল্ট হয়ে যাওয়া, এবং তারপরে কংগ্রেস যে একটা দীর্ঘ সমীক্ষা করে, রিসার্চ করে এবং দাবি করে যে ভোটার তালিকায় বিপুল অনিয়ম হয়েছে, সেইটাকেই এখন তৃণমূল নিয়ে আসতে চাইছে। এবং তৃণমূলে জানে যে এইটা এখন আর ভোটার তালিকা খুব একটা কিছু চেঞ্জ হবে না, কিন্তু পাবলিক পারসেপশনে যদি এটাকে একটা যদি নিয়ে আসা যায় এবং মানুষের মনে যদি ঢুকিয়ে দেওয়া যায় যে বিজেপি ম্যানিপুলেট করে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চাইছে, এইটাকে তৃণমূল একদম গ্রাসরুট স্তরে, তৃণমূল স্তর থেকে শহুরে ভোটার সবার মধ্যে তৃণমূল এটাকে একদম বার্তা দেওয়ার ঢুকিয়ে দিতে চাইছে প্রচেষ্টা। আরো একটা বিষয়, যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন তাদের কাছে স্পষ্ট করতে চাইবো, যাদের নাম ডিলিট হয়েছে, কেউ যদি মনে করেন যে ট্রাইব্যুনালের মাধ্যমে তারা আবেদন না করে নতুন করে শুধুমাত্র ফর্ম 6 জমা দেবেন, কমিশন কিন্তু এটাও স্পষ্ট করেছে তা হবে না। অর্থাৎ শঙ্খদীপদা, ট্রাইব্যুনালের মাধ্যমেই আবেদন করতে হবে। যাদের নাম ডিলিটেড হয়েছে, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে 60 লক্ষ আবেদনের নাম ছিল, তার মধ্যে যাদের নাম ডিলিট হয়েছে, তারা অনেকে ভাবতে পারেন যে আমি ফর্ম 6 জমা করে দিই। একে তো এই ভোটের জন্য ফর্ম 6 জমা করে এই ভোটে ভোট দেওয়ার ডেট পেরিয়ে গেছে। একদমই। 2, কমিশন জানাচ্ছে যে যাদের নাম ডিলিট হয়েছে তারা ফর্ম 6 বললে হবে না, তাদের এবার ট্রাইব্যুনালে যেতে হবে। আর তারা যদি ফর্ম 6 জমা দিতে চান তাহলে 1 বছর ওয়েট করে ফর্ম 6 জমা দেবেন। সুতরাং সেটা তো কেটে গেছে। সিগনিফিকেন্ট একটা অর্পিতা, যেটা আমার মনে হয় আজকে দর্শকদের জানানো উচিত, যে আমরাও এখান থেকে বহুবার আলোচনা করেছি যে এত লক্ষ ভোটারের নাম বাদ চলে গেল, এবং সুপ্রিম কোর্টও আজকে বলেছে, বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে ডিলিটেড ভোটারের মধ্যে তো যোগ্য ভোটার থাকতেই পারে, তো তাদের ভোটাধিকার চিরতরে চলে গেল, এটা তো হতে পারে না। সুতরাং তারা ট্রাইব্যুনালে যেতে পারতেন। আমাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটা হচ্ছে যে ডিলিটেড ভোটারের মধ্যে যে যোগ্য ভোটার বাদ গেল,
সেই যোগ্য ভোটারকে বাদ দিয়ে কি পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়া সম্ভব? নাকি সুপ্রিম কোর্ট এটাকে কি এমন ভাবে ব্যাখ্যা করবেন যে ভোটটা যদি পিছিয়ে যায় আগামী দিনে রাষ্ট্রপতি শাসন হয়? এরকম নানা রকম প্রশ্ন আসছে, এবং শুধুমাত্র সংবাদ মাধ্যম থেকে এসছে এরকম নয়, আমরা বারবার দেখেছি যে এক্স্যাক্টলি, এবং বারবার অনেক রাজনীতি সচেতন মানুষের মধ্যে থেকে এসছে। আমি দেখেছি যে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বারবার এই প্রশ্নটি তুলেছেন যে একজন যোগ্য ভোটারকেও বাদ রেখে কি করে ভোট হবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যা তাতে পরিষ্কার যে অ্যাডজুডিকেশনের যে ডিলিটেড ভোটার, তাদের মধ্যে যারা যোগ্য ভোটার তারা ট্রাইব্যুনালে এই সময়ের মধ্যে যদি করে নিয়ে আসতে পারলেন তো ভালো, ভোটার তালিকার নাম উঠে গেল। কিন্তু যদি নাও পারেন তাহলেও ভোটটা পশ্চিমবঙ্গে হবে। অর্থাৎ এই যে বিচার বিভাগীয় অফিসারদের দিয়ে যে স্কুটিনি হলো তাতে যদি যোগ্য ভোটারের নামও 2-4টে বাদ চলে যায়, তারপরেও ভোটটা রুখে থাকবে না, ভোটটা ভোটের মতো হবে, ভোটটা আর আটকাচ্ছে না। একদমই এইটা নিয়ে যে একটা সংশয় ছিল যে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা কি হবে, তাহলে কি পিছিয়ে যাবে ভোটটা, তাহলে কি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন হতে পারে, এই জায়গাটা কোনো সম্ভাবনা নেই। আজকে সেইটাকে সমূলে তার সেই সংশয় সন্দেহ নিরসন হয়ে গেল যে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, এবং অ্যাডজুডিকেশনের ফলে যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ দিয়ে থাকে তাহলে তারা ট্রাইব্যুনালে যেতে পারেন। ভোটের মধ্যে যদি তাদের নাম উঠে আসে তারা ভোট দেবেন, যদি না উঠে আসে তাদের হার্ট ব্রেক হবে, তবে তাদের ভোটাধিকার চলে যাবে না। একদমই, এটাও খুব সিগনিফিক্যান্ট। আগামী দিনে ফর্ম 6 জমা করে ফের ভোটাধিকার পেতে পারে। একদমই তাই। অর্থাৎ এবারে ভোট দিতে না পারলেও যদি আপনি যোগ্য ভোটার হন, আপনার যদি সমস্ত রকম নথি থাকে এবং সেটা আগামী দিনে বিবেচনা হওয়ার পর কিন্তু আপনার ভোটাধিকার থাকছে, ভোটাধিকার খর্ব হচ্ছে না, এই বিষয়টি সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার নাম ডিলিটেড থাকে তাহলে শুধুমাত্র ফর্ম 6 এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন না, আপনাকে ট্রাইব্যুনালের মাধ্যমেই আবেদন করতে হবে। কিন্তু ফর্ম 6 জমা দেওয়ার সময় সারা বছরই রয়েছে, এটাও স্পষ্ট করা হয়েছে এবারের নির্বাচনের জন্য, প্রথম দফার যে নির্বাচন তার জন্য অন্তত পক্ষে যে 27 তারিখ পর্যন্ত যে ফর্ম জমা পড়েছে সেগুলোই বিবেচনার আওতায় আসবে, এবং দ্বিতীয় দফার জন্য 30 তারিখ পর্যন্ত যে ফর্ম জমা পড়েছে সেটা বিবেচনার তালিকায় আসবে, এবং আগামী কাল থেকে কিন্তু ট্রাইব্যুনাল সেই কাজ শুরু করতে চলেছে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, এবং সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন দ্য ওয়ালে।